হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তার আগে বলে নিই, আমার ক্লাস পেয়ে যাচ্ছ তোমরা সোমবার দিন ঠিক সন্ধ্যে 7টার সময় এবং শুক্রবার দিন ঠিক সন্ধ্যে 7টার সময়। এছাড়াও এখনও পর্যন্ত যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়নি, যেটা আমাদের তৎকালীন রেলওয়ে ব্যাচের গ্রুপ, এর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়ে যুক্ত হয়ে যেতে পারো। চলো আজকের ক্লাসটা দেখে নিই। দেখো, আজকে মূলত আমরা করাবো 3/12/2018 সালের 9টা থেকে 10টা 30 পর্যন্ত যে লেভেল 1-এর এক্সামটা হয়েছে সেই শিফটের কোয়েশ্চেনগুলো করাবো। চলো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে দেখো, একটা বিবৃতি দিয়েছে এবং যুক্তিসমূহ দিয়েছে। বিবৃতিটাকে পড়বো এবং আমাকে নিজের মধ্যে বুঝতে হবে যে বিবৃতির মধ্যে কি বলেছে, বিবৃতির অনুসারে আমাকে যুক্তিগুলো ঠিকঠাক ম্যাচ করছে নাকি সেটাকে দেখতে হবে। কি বলছে, সরকারের পক্ষে জিএসটি এবং ভারতের অন্যান্য সব কর তুলে নেওয়া উচিত হবে কি? তোমাকে কোশ্চেন করেছে ভাই যে জিএসটি এবং যে সকল অন্যান্য করগুলো আছে সেগুলো কি তুলে নেওয়া উচিত হবে। এখানে এবার দেখো যুক্তিসম্মতে ওরা কি বলেছে, হ্যাঁ এটি দেশের নাগরিকদের টাকা সাশ্রয় করবে। একটা তো ভালো কথা বলেছে। তারপরে পয়েন্টে আসছে, আমি বলি আগের দিনের ক্লাসে একটা কি বলেছিলাম না আমি, যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ যদি থাকে, নেগেটিভটা অলওয়েজ 20% হবে না, আর 80% হবে কি না পজিটিভ। এইখানে দেখো না, এর ফলে সরকারের রাজস্বর ক্ষতিগ্রস্ত হবে। এখানে আমি দুটো যুক্তি ভালো করে বুঝলাম এবং আমার সিদ্ধান্ততে আমি কি বলবো, যে দেখো এখানে পজিটিভ হ্যাঁ দিয়েছে ঠিক আছে, কিন্তু এই টোটাল তোমার সেন্টেন্সটাকে পড়ো, দেখো কথার মধ্যেই নেগেটিভ লুকিয়ে আছে। এটা দেশের নাগরিকদের টাকা সাশ্রয় করবে, মানে আমি বলতে পারি যদি ঠিকঠাক কর প্রদান না হয় তাহলে কালো টাকার পরিমাণ বেশি হয়ে যাবে। হ্যাঁ কি না বলো? কর যদি না দেওয়া হয় সরকারকে, সরকার যদি সেটা তুলেই নেয়, তাহলে সরকার যে সকল কাজকর্ম চালাবে কিভাবে? হ্যাঁ কি না? তাহলে আমি বুঝতে পারছি যে এই সেন্টেন্সটার মধ্যে আমার নেগেটিভ কথা একটু লুকিয়ে আছে। হ্যাঁ কি না বলো? না, এর ফলে সরকারের রাজস্বের ক্ষতি হবে না, প্রথমে দিয়েছে কিন্তু এটা একদম অথেন্টিক কথা বলছে, এর ফলে সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমি বলতে পারি শুধুমাত্র যুক্তিসমূহ দুইটা আমার অনুসরণ করে। চলো এবার রেলওয়ে কি অ্যান্সার দিয়েছে দেখে নি। দেখো কেবলমাত্র দুইটি জুড়ালো। চলো বুঝতে পারলে, নেক্সট কোশ্চেন দেখে নি। এনের ঠাকুরদা ও ঠাকুমা হলেন LH এবং KH। আচ্ছা ভাই, এটা পুরোটা পড়বো না আমি, জাস্ট অল্প করে পড়বো, আর এর যেটা দিক নির্দেশ মানে যে ডায়াগ্রামটা করতে হবে কার সাথে কী রিলেশন সেটাকে দেখো খুব সহজ উপায়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আমাকে কি বলেছে যে আমি এন লিখছি, ফার্স্টে এনকে দিয়ে যেহেতু আমার ডিনোট করছে, এনের রেসপেক্টে কে কি হচ্ছে সেটা আমাকে জানতে চেয়েছে। দেখো এনের ঠাকুরদা ও ঠাকুমা হলেন LH এবং KH, তাহলে এনের ঠিক এক স্তর ওপরে থাকবে কে না এনের বাবা। এনের ঠিক এক স্তর ওপরে থাকবে এনের বাবা, মা, কাকা, চাচা, চাচি, যাই বলো না কেন, মামা, মামি, সব এনের ঠিক এক স্তর ওপরে, মানে ওর বাবার যে সকল স্তরগুলো আছে সেগুলোতে থাকছে কে না তার পিতা। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এনের পিতা, তার উপর স্তরে কিন্তু এনের ঠাকুরদা এবং ঠাকুমা থাকবে, মানে এনের পিতার বাবা মাই তো হচ্ছে এনের ঠাকুরদা ঠাকুমা। তাহলে ঠাকুরদা কে বললেন না LH হচ্ছে ঠাকুরদা, এই যে ঠাকুরদা হচ্ছে LH এবং ঠাকুমা হচ্ছে KH। তাহলে এটা বলছি KH হচ্ছে ঠাকুমা, তাহলে ঠাকুমার ক্ষেত্রে আমি মাইনাস দিয়ে দিচ্ছি আর ঠাকুরদার ক্ষেত্রে আমি প্লাস দিচ্ছি, তাই তো? ব্যাস, এই দুটো আমার কমপ্লিট। আবার LH হলেন KH এর স্বামী, তাহলে KH এর স্বামী স্ত্রী বলতেই তো আমার এটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ কি না বলো? তাহলে KH এর স্বামী তো LH। এই পর্যন্ত ক্লিয়ার তো? ব্যাস, এই পর্যন্ত তো স্যার আমার ক্লিয়ার। তাহলে KH হলেন এনের মায়ের, এনের মায়ের, KH হলেন এনের মায়ের, তাহলে এই KHটা হচ্ছে এনের পিতা তো এখানে আছে, তাহলে মাটা নিশ্চয়ই পিতার স্তরেই থাকবে, তাহলে মা বলছি, তাহলে KH হচ্ছে এনের মায়ের কে গো শাশুড়ি। ডায়াগ্রাম করলেই বোঝা যাচ্ছে শাশুড়ি। চলো অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, যেটা দেখো আমার 3 নম্বরে আছে। চলো দেখে নিই রেলওয়ে কি অ্যান্সার দিচ্ছে, সি রে ভাই। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। অমিলটি নির্ণয় করুন। এখানে তিনটে তোমার পিকচার দিয়ে দিচ্ছে, তিনটে একই টাইপের এবং একটি ভিন্ন।
দেখা মাত্রই তুমি বলে দিতে পারবে। দেখো এখানে আমার কিছু স্মাইলি চিহ্ন বলছি আমি এটাকে, হ্যাঁ কিছু স্মাইলি চিহ্ন দিয়েছে, দুটো সেম, এটাও দেখো দুটো সেম দিয়েছে, এটাও দুটো সেম দিয়েছে, এটা কিন্তু দেখো একটা উল্টানো দিয়েছে, এটা একটা সিধা দিয়েছে, তাহলে আমি বলতে পারি ডিটা হয়ে যাচ্ছে আমার অড ওয়ান আউট বা এদের তিনটে থেকে ভিন্ন। তাহলে ডিটা কোথায় আছে দেখো আমার অপশন এতে আছে। চলো ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখে নিই। নিম্নলিখিত ক্রমের পরবর্তী চিত্রটি খুঁজুন। ভাই এগুলো আমার দেওয়া কোশ্চেন নয়, এগুলো রেলের প্রিভিয়াস ইয়ারের এক একটা কোশ্চেন দিয়ে, এটা 2018 সালে এসছে, তাই তো দেখে মনে হচ্ছে খুবই সহজ। আরে ভাই কোনো কোনো শিফটে সহজ টু তোমার ইজি টু মডারেট টু হাই আসে, হ্যাঁ কি না? তো সেরকম এগুলো ধরো একদম ইজি টাইপের কোশ্চেন। দেখো কি বলেছে, এটা জাস্ট আমার উল্টিয়ে দিয়েছে, যা আছে সেটাই ঠিক ঠিক আমার উল্টিয়ে দিয়েছে। তাহলে এই যে এই বরাবর যেটা আছে নিশ্চয়ই আমার এই বরাবর হয়ে যাবে, হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না বলো, এই বরাবর হয়ে যাবে। দেখো এরপর আমার এই বরাবর কোনটাই আছে, এটাতে আছে, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, জাস্ট এটা হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, দেখা মাত্রই হয়ে যাচ্ছে। তাহলে এ কোথায় আছে না আমার 2 নম্বর অপশন আছে, চলো দেখে নিই, 2 নম্বর অপশন হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, আবার একটা বিবৃতি দিয়েছে, ক্লাসটা করো মন দিয়ে, কিছু কথা বলবো সেগুলো শুনবে ভালো করে, প্রশ্নগুলো আগে কিছু করিনি আমি, মধ্যেখানে একটা কথা বলবো এলপির কোশ্চেন সলভ নিয়ে, ঠিক আছে, যে রিজনিং কিভাবে আসে, চলো আমি কোশ্চেনগুলো করিনি দিই, তারপর আলোচনা করছি তোমাদের সাথে, খুবই গুরুত্বপূর্ণ কথা। কি বলেছে দেখো, বিবৃতিতে স্কুলের পরীক্ষার সময় কি বাড়িতে টিভি কেবলের সংযোগের উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত? ভালো করে বুঝবে কোশ্চেনগুলোকে। স্কুলের পরীক্ষার সময় কি বাড়িতে টিভি কেবলের সংযোগের উপর নিষেধাজ্ঞা জারি করা উচিত? কোনো কিছু নিষেধাজ্ঞা জারি করা মানে সেটার উপর একটা রুলস আনছে, তাই তো ভালোভাবে বুঝবে। যুক্তিসম্মতি কি বলছে, হ্যাঁ এটি শিক্ষার্থীদের পড়াশোনার উপর থেকে মনোযোগ সরিয়ে দেয়, 100% পড়াশোনার উপর থেকে মনোযোগ সরিয়ে দেয়, এটাকে আমি কোনো মতেই কাটতে পারি না যুক্তির ওপর বিবৃতির ওপর ভিত্তি করে, তাহলে আমি বলতে পারি হ্যাঁ 1 নম্বর অপশনটা আমার ঠিক আছে। নেক্সট যুক্তিতে কি বলেছে দেখো, না বিশেষ সুবিধা থেকে বিরত করলে তা শিক্ষার্থীকে টিভি দেখার জন্য অন্য উপায় খুঁজে নিতে বাধ্য করবে, হ্যাঁ কি না বলো। আরে ভাই এখন তো যা সোশ্যাল মিডিয়ার যুগ, রিলস দেখছে, তোমার বিভিন্ন খেলা এসছে, ফ্রি ফায়ার পাবজি খেলা এসছে, যদি সে খেলার প্রতি সে অ্যাডিক্টেড হয়ে পড়ে বা টিভি সিরিয়ালের প্রতি কেউ যদি অ্যাডিক্টেড হয়ে পড়ে, হঠাৎ করে সে কেবলটাকে কাট করে দিল, সে ডিপ্রেশনে যাবে কি যাবে না? আমি এটার বাইরে গিয়ে একটু বলছি, ঠিক আছে, এর সাথে রিলেটেড, অবশ্যই এর সাথে রিলেটেড, কেন বলছি শুনে নাও। ডিপ্রেশনে যাবে কি যাবে না? অবশ্যই স্যার যাবে, কেন যাবে না? তার জন্য সে কি, সেটা যদি একদম নিষেধাজ্ঞা, কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়, তার ব্রেনটাকে রিল্যাক্স করার জন্য সে অন্য উপায় খুঁজতে বাধ্য হবে কি হবে না তুমি বলো, হবে কি হবে না তুমি বলো? হবে স্যার, কেন হবে? স্যার যদি সেটা নিষেধাজ্ঞা জারি করা হয় তাহলে আমি একটা জিনিস রীতিমতো দেখে যাচ্ছি, তারপরে হঠাৎ সেটাকে কাট করে দেওয়া হচ্ছে, তাহলে কি আমি ডিপ্রেশনে যাব? হ্যাঁ, তার জন্য আমাকে অন্য উপায় খুঁজে নিতে বাধ্য হবে। তাহলে দেখো না বিশেষ সুবিধা থেকে, তাহলে আমি অবশ্যই কিছু একটা বিশেষ সুবিধা পাচ্ছিলাম, সেই বিশেষ সুবিধা থেকে শিক্ষার্থীকে টিভি দেখার জন্য অন্য উপায় খুঁজে নিতে বাধ্য করবে, এটা আমি কোনো মতেই কাটতে পারি না, অবশ্যই বাধ্য করবে শিক্ষার্থীকে, হ্যাঁ কি না? তাহলে আমি বলতে পারি দুটো যুক্তি এখানে জোরালো। চলো এবারে অ্যান্সার সম্মতি কি দিয়েছে দেখো, দুটি যুক্তি জোরালো, দেখো যেটা 1 নম্বর অপশন আছে দেখে নি, প্রমাণ মিলছে তো? দেখো যেগুলো বলবো ভালো করে করো, ঠিক আছে, এখন কোশ্চেনের স্ট্যান্ডার্ড হাই লেভেলের হয়ে গেছে ভাই, আর এই যুক্তিগুলোতে না বড় বড় মহারথীরা এসে এখানেই তলিয়ে যায়, বাস্তব কথা বলছি। তুমি এক ভাববে আর এক্সামিনাররা আর এক ভেবে তোমাকে দেবে, তুমি ঠিক উল্টোটাকে ভাববে, সেই জন্য এই যুক্তিগুলো ভরে ভরে দিয়েছি 2018 সালে। এরপর আমি তোমাদের জন্য এএলপি সেশন নিয়ে আসবো। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই, এই শ্রেণীতে পরবর্তী পদটি কি হবে? পরবর্তী পদটি কি হবে দেখো, জাস্ট আমি বলে দিতে পারি যে নাম্বার বিবেচনা সবকটা 8 আছে, মানে আমার 8টা নাম্বারটাকে আর দেখার কোনো প্রয়োজন নেই, একদম চোখ বন্ধ করে বলে দেবে ভাই। হ্যাঁ দেখো এরপর আমি বলতে পারি যে জাস্ট আমার লেটারগুলোকে দেখতে হবে। স্যার প্লেস ভ্যালু তো বলেছিলেন খুব সুন্দরভাবে আমার মনে আছে, G7 9, আমি ফটাফট লিখে নিচ্ছি দেখো 12 13 15, এবার একটার সাথে একটা গ্যাপ দিয়ে ঠিক এর সাথে রিলেশন করবো, দেখো 3 গ্যাপ তাহলে 3, 13 আর 3 কত 16 মানে পি, এটা দেখো 9 আর 3 12, 12 আর 3 15, 15 আর 3 18 মানে আর, তাহলে পি আর
পি আর কোথায় আছে দেখো, যেটা আমার অপশন নাম্বার এতে আছে 8 পি আর, যেটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো এবার অ্যান্সার দেখো, দিয়েছে তো একদম সহজ কোশ্চেন ভাই, এগুলো নিয়ে ঘাবড়ি যেও না। চলো আরে ভাই এটাকে ইগনোর করতে বলছে, তাহলে এই কোশ্চেনটাকে আমরা দেখবো না। চলো তাহলে দর্পণ প্রতিবিম্ব, এখানে একটা কোশ্চেন আমি দিয়ে বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ দর্পণ কীভাবে করতে হয় বুঝে নাও। এটা যেহেতু আমাকে ইগনোর করতে বলছে, আমি একটা অন্য কোশ্চেন দিয়ে দিচ্ছি। ধরো বলছে টি ওয়াই পি ই, এইটাকে দর্পণ বলছে, তাহলে আমার যদি এখানে দর্পণটা থাকে ভালো করে বুঝে যাবে। তাহলে নিশ্চয়ই এখানে আমি দর্পণের কনসেপ্টটাকে বলি, একটু ভালো করে বুঝে নাও। তাহলে টিটা নিশ্চয়ই আমার ফার্স্টে থাকবে না, দর্পণের ঠিক লাস্টে চলে যাবে টিটা, আর টিটা নিশ্চয়ই উল্টে যাবে না, যেরকম আছে দর্পণ ঠিক এরকম হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পারছো, মানে লাস্টের দিকে চলে গেল। ওয়াইটা এরকম ছিল, তাহলে ওয়াইটা এই সাইড দিয়ে মুখ হয়ে যাবে, হ্যাঁ কি না। দর্পণে দেখলে পিটা ছিল আমার সিধা, পিটা আমার উল্টো দিকে মুখ হয়ে যাবে, ইটা ছিল আমার সিধা, ইটা আমার উল্টো দিকে মুখ হয়ে যাবে। জাস্ট এটাই হচ্ছে দর্পণের কনসেপ্ট, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো। এই কোশ্চেনটাকে আমি ইগনোর করলাম, কিন্তু একটা দর্পণের কোশ্চেন তোমাদেরকে বুঝিয়ে দিলাম। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। আবার বিবৃতি দিয়েছে আর সিদ্ধান্ত দিয়েছে। ভাই 2018 সালে বিবৃতি আর সিদ্ধান্ত হাই দিয়েছে, হাই। দেখো কি বলছে, মিনার একটা নতুন বাড়ি আছে, রঞ্জিত তার বন্ধু রাকেশকে বলল। মিনার একটা সুন্দর বাড়ি আছে, রঞ্জিত তার বন্ধু রাকেশকে বলল। চলো দেখিনি সিদ্ধান্ততে কি বলছে, রঞ্জিত আর রাকেশ দুই বন্ধু, অবশ্যই রঞ্জিত তার বন্ধু রাকেশকে বলল, মানে রঞ্জিতের বন্ধু রাকেশ, তাহলে আমি একটাকে অবশ্যই ঠিক বলতে পারি, হ্যাঁ তো। চলো নেক্সটে কি বলছে দেখো, রঞ্জিত মিনারের, সরি এটা মিনারের, হ্যাঁ এখানে দিয়েছে মিনার আর এখানে দিয়ে দিয়েছে মিনারের, ঠিক আছে, তাহলে আমি এটা বলছি মিনারের, মিনার বাড়ি থেকে, হ্যাঁ। রঞ্জিত মিনার বাড়িটিকে পছন্দ করে বলে তো অবশ্যই বলেছে রঞ্জিত তার বন্ধু রাকেশকে, তাহলে আমি বলতে পারি সিদ্ধান্ত দুইটাও আমার জোরালো। চলো এবারে অ্যান্সার ফরম্যাটে অ্যান্সারটা কি দিয়েছে দেখো, উভয় সিদ্ধান্ত অনুসরণ করে। চল ভালো কোশ্চেন ভাই, এইগুলো ভাই একদম পাতি কোশ্চেন। একটা ট্রায়াঙ্গেলের ভেতরে আর একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, সার্কেলের ভেতরে দিয়েছে, পঞ্চভুজের ভেতরে আর একটা পঞ্চ দিয়েছে, তাহলে আমি এখানে বলতে পারি দেখো এটা আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা। একটা চতুর্ভুজের ভেতরে আর একটা চতুর্ভুজ দিয়েছে, যেটা আমার অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, যেটা আমার 1 নম্বর অপশন আছে। চলো এগুলো একদম সহজ কোশ্চেন। কি দিয়েছে দেখো 54, 55, 58, আচ্ছা কি দিয়েছে +1 +3 +1 +3, তাহলে কত হচ্ছে 62, 62 ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা আমার অপশন এতে আছে, হ্যাঁ কি না। দেখা মাত্রই একদম ব্রেনে চলে আসবে যে কিভাবে যাচ্ছে সিকোয়েন্সটা। চলো দেখি, ঠিক আছে কি বলেছে, প্রদত্ত বিবৃতিটি পড়ুন এবং এদের মধ্যে নিম্নলিখিত বিবৃতির প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য যথেষ্ট কি সেটা আমাকে বের করতে বলছে। প্রশ্ন কি বলেছে দেখো, এম ও আর পি এর মধ্যে কে সবচেয়ে লম্বা, ভালো করে বুঝে যাও। এম ও আর পি এর মধ্যে সবচেয়ে কে লম্বা, দুটো বিবৃতি দিয়েছে, বিবৃতি পড়ে বুঝতে পারবো যে সবচেয়ে কে লম্বা। চলো পি এর তুলনায় এম লম্বা, পি এর তুলনায় এম লম্বা, আচ্ছা এম লম্বা, পি এর তুলনায় এম লম্বা, ফার্স্ট বিবৃতিতে আমি বুঝতে পেরে গেছি স্যার। নেক্সট স্টেপ, পি এর তুলনায় ও লম্বা, এম লম্বা ও লম্বা, তাহলে আমি বলতে পারি পি এর তুলনায় ও লম্বা। তাহলে এরপরে কি বলেছে, এদের মধ্যে সবচেয়ে কে লম্বা, স্যার আমি এখানে বলতে পারি সবচেয়ে ছোট যেটা পি, কিন্তু সবচেয়ে কে লম্বা সেটা কোনো মতে বলতে তুমি পারবে। আমি বলতে পারি যে এম ও পি, আবার আমি বলতে পারি ও এম পি, কেননা আমার নির্দিষ্ট করে বলে দেয়নি যে কোনটা হবে, তাই তো। তাহলে সব থেকে ছোট যদি কে বলতো আমি নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দিতে পারতাম পি হচ্ছে আমার সব থেকে ছোট, কিন্তু এই দুটোর মধ্যে কি আইডেন্টিফাই করতে পারছি, কোনো মতেই পারছি না। তাহলে আমার বিবৃতি 1 এবং 2 একসঙ্গে অপর্যাপ্ত, যেটা আমার অপশন ডিতে আছে। চলো দেখিনি, হলো চলো নেক্সট কোশ্চেন দেখো। এখানে কি দিয়েছে দেখো, প্লেস ভ্যালুগুলো লিখে নেব, কিচ্ছু করার দরকার নেই। দেখো 3, 12, 21, 4, 22, বুঝতে পারছো যে কত সহজ। 3 থেকে 9, 12 আর 9 21, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি 4-এর সাথে যদি 9 যোগ করি তাহলে কত হচ্ছে গো 13, 13 মানে কি এম, এম ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে এমটা বসালে আমার সিরিজটা সম্পূর্ণ হবে। তাহলে 13 আর 9 কত, 13 আর 9 22, ক্লিয়ার অবশ্যই। চলো দেখে নি, এম হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার, যেটা আমার অপশন সিতে আছে।
হলো। নেক্সট কোশ্চেন দেখি। আবার একটা বিবৃতি দিয়েছে, প্রদত্ত বিবৃতি থেকে মায়ের বয়সটা নির্ণয় করতে বলেছে। মায়ের বয়স নির্ণয় করতে গেলে বিবৃতিটাকে আমাকে দেখতে হবে যে পর্যাপ্ত আছে কিনা আমার অ্যান্সার দেওয়ার জন্য। মা তার ছেলের চেয়ে 20 বছরের বড়। আচ্ছা, আমি এটা বলছি ছেলের থেকে 20 বছরের বড়। 20 বছরের বড় কে? না মা। ঠিক আছে, বুঝতে পারছো? তার ছেলে তার মেয়ের থেকে 2 বছরের বড়। তার ছেলে তার মেয়ের থেকে 2 বছরের বড়। তাহলে তার মেয়ের থেকে 2 বছরের বড়, 2 বছরের। এরপরে কি বলেছে? মায়ের বয়স। আরে ভাই, এখান থেকে আমি কোনো মতেই বলতে পারি না যে মায়ের বয়স কত হবে। এক্স্যাক্ট কিছু বলে দেয়নি। কত বছর আমাকে এখানে একটা বেসিক তো বলে দিতে হবে যে ছেলের বয়স এত বছর, একজনের বয়স বলে দিতে হবে। এখানে বলেছে ছেলের থেকে 20 বছরের বড় তার মা এবং ছেলের থেকে 2 বছরের ছোট তার বোন। তাহলে আমি কি করে বলতে পারি যে মায়ের বয়স কত? তাহলে আমার এখানে দুটো বিবৃতি একসাথে যথেষ্ট নয়। হ্যাঁ কি না? দেখো, অপশন এ হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার। অ্যান্সার ফর্মেটে দেখো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষক ছাত্রদের নিকটে একটি গাণিতিক ধারণা ব্যাখ্যা করার পর তাদের একটি পরীক্ষা দিলেন। অনুমতি সম্মতে তিনি দেখতে চান ছাত্রদের মধ্যে কতজন ধারণাটি বুঝতে পেরেছে। তুমি যদি শিক্ষক হও কি করবে? তুমি একটা ক্লাস নেওয়ার পর তুমি কিছু একটা ছোট একটা এক্সাম নিচ্ছ, ধরো, ঠিক আছে, ক্লাস টেস্ট, একটা অধ্যায় ভিত্তিক, ভালো করে বোঝানো হলো একটা টপিক। তারপরে তুমি বুঝতে পারবে যে তিনি দেখতে চান যে ছাত্রের মধ্যে ধারণাটি কতটা বুঝতে পেরেছে। তুমি তো অবশ্যই তোমার কি মেন টার্গেট কি থাকবে যে আমার ছাত্রদেরকে বোঝানো সে কতটা বুঝতে পেরেছে। হ্যাঁ, যদি সে না বুঝতে পারে, জানতে হবে যে আমার কিছু ফল্ট, আমি তাদেরকে তাদের মতো করে আমি বোঝাতে পারছি না। হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে এটা আমার ঠিক আছে। তিনি জানতে চান যে কে কে ক্লাসে বেশি মনোনিবেশকারী ছিল, কে কে বেশি মনোযোগ দিয়ে ক্লাসটি করেছে তিনি জানতে চান। অবশ্যই তুমি তো এটা জানার জন্যই তো এক্সামটা নিচ্ছ যে কে কতটা বুঝতে পেরেছে আর কে মনোযোগ দিয়ে শুনেছে। হ্যাঁ কি না? তাহলে বুঝতে পারবে। তাহলে আমার দুটোই অবশ্যই অনুমতিসমূহ ঠিক আছে অন্তর্নিহিত, যেটা আমার অপশন এতে আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। কোনো সাংকেতিক ভাষাতে দেখো এখানে কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে দিয়েছে। তাহলে আমি বলতে পারি এদের এক একটা লেটারকে এক একটা সাংকেতিক চিহ্ন দিয়ে ডিনোট করেছে, ইন্ডিভিজুয়াল। হ্যাঁ কি না? এখানে আমার কি চেয়েছে? RENT হয়ে গেল আমার। এখানে আর আছে, এখানে দেখো আর আছে। আমি দুটোর মধ্যে কি আছে দেখতে পাই। এখানে দেখো সেকেন্ড আছে আমার পার্সেন্টেজের চিহ্ন, এখানে আমার লাস্ট আছে পার্সেন্টেজ। আমি অবশ্যই বলতে পারি আমার পার্সেন্টেজ দিয়ে ফার্স্ট যেটা আমার ডিটা হচ্ছে না, লাস্টে গেলে পাবো না, সেকেন্ডটাতেই অনেকটা সুরাহা পাবো। ই আমার কি বলেছে দেখো, ই শুধুমাত্র এখানে আছে যেটা প্লাস আছে। তারপরে কি বলেছে? এন দেখো আমার লাস্টে আছে অ্যান্ড, তাহলে আমি বলতে পারি অ্যান্ড। তারপরে দেখো টি আছে আমার দেখো ফার্স্টে টি। তাহলে আমি বলতে পারি যে আমার অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর একটা দিয়েছে। কি দিয়েছে? পিক এর সাথে লিফটের যা সম্পর্ক সেই একই সম্পর্ক বেন্ডের সাথে কি হয়। সহজ কোশ্চেন, ভালো করে বুঝে যাও। পিক মানে কি? বলি না, এখন ধরো র্যাপিডো হয়েছে, ওলা হয়েছে, যে আমাকে পিক আপ করতে আসছে, বা তোমার একটা কোনো বন্ধু, ভালো করে বুঝো, তোমার একটা বন্ধু, ভাই আমাকে আজকে পিক আপ করে নিস না, মানে আমাকে তুলে নিস না, একটা জায়গায় দাঁড়িয়ে থাকবো আমি। বললে ঠিক আছে। পিকের সাথে লিফটে তো এখন তোমার শপিং মল বা ইয়েতে বুঝতে পারো লিফট, আমি সহজ ভাষায় বুঝাচ্ছি। লিফট কি করে? এক জায়গা থেকে তোমাকে তুলে আরেক জায়গায় নিয়ে যায়, কাজ তো ওটাই। তাহলে পিক মানেও রিসিভ করা বা তোলা, লিফট মানেও রিসিভ করা বা তোলা। তাহলে পিকের সাথে লিফটের কি সম্পর্ক বুঝতে পারলে? তাহলে বেন্ড মানে কি? বেন্ড মানে হচ্ছে আমার বাঁকানো। তাহলে টিল মানে কি? টিল মানে আমার
হেলা বাঁকানো যা খুশি বলতে পারো, মানে একটু বেঁকে থাকা। তাহলে আমার টিল মানে হচ্ছে আমার এর সাথে রিলেট যাচ্ছে, বেন্ডের সাথে। তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো চলো নেক্সট কোশ্চেন দেখি। ভাই ট্রায়াঙ্গেল কাউন্টিং দিয়েছে, একদম সহজ উপায়ে আমি ট্রায়াঙ্গেল বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আমার বেসিক জিনিসটাকে আগে বুঝে নাও, বেসিক জিনিসটা। এখানে আমার কটা ট্রায়াঙ্গেল আছে না, আমি বলতে পারি স্যার একটা দুটো। তাহলে কটা হচ্ছে 1 + 2 = 3টে হলো। এটা আমার ফার্স্ট স্টেপ গেল। সেকেন্ড স্টেপে কি বলছি যে স্যার এইখানে আমার কটা আছে, স্যার এখানে আমার কটা আছে না একটা দুটো। তাহলে এখানে আমি বলতে পারি 3টে আছে, এখানে বলতে পারি একটা দুটো। স্যার এখানে আমার 3টে আছে, তাহলে আমি বলতে পারি 3টে 3টে 6টা, মানে এই ফিগারটাতে আমার 6টা আছে। স্যার যদি আরও বেশি দিত, স্যার যদি আমার আরও বেশি দিত কি করতাম না, যদি দিত এই একটা দুটো 3টে, স্যার তারপরে এখানে কি করতাম 1 2 3 4 লিখে নিতাম। তাহলে 1 + 2 + 3 + 4, তাহলে আমি বলতে পারি 10টা ট্রায়াঙ্গেল আছে। ক্লিয়ার কিভাবে করছি? এরপর আমি বেসিক জিনিস আসি। দেখো এই যে এটা বুঝালাম, এটাতে কটা আছে না 6টা আছে। তাহলে আমি বলতে পারি যে এই যে এটা একটা এই শেপটা আসলে আমি যেটা বোঝালাম, তাহলে এখানে কটা আছে, এখানে 3টে আছে, এখানে 3টে আছে। সেম এই একইভাবে এই একটা, ভালো করে বুঝবে, এখানে আমি 3টে বলছি, এখানে 3টে বলছি। তাহলে কটা হলো 3 3 6 3 9 3 12, 12 ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা আমার অপশন ডিতে আছে। ক্লিয়ার হ্যাঁ কি না বলো, বুঝতে পেরেছো? চল নেক্সট কোশ্চেন দেখি। দেখো ভাই এখানে পদ্মজা, এখানে হয়তো নামের ট্রান্সলেটে তো নামটা একটু ইয়ে হয়ে গেছে। ধরছি আমি এটা এন ব্যক্তি, ঠিক আছে, এন ব্যক্তি উত্তর পশ্চিম দিকে হাঁটছিল। আগে আমাকে ভাই ডাইরেকশনের ক্লাসটা আমার একটা প্লেলিস্টে করা আছে, যারা ডাইরেকশনের ক্লাস দেখো নিকো আমার ক্লাসটা অবশ্যই দেখে এসো, ভালো লাগবে। ঠিক আছে, কিভাবে সহজ উপায়ে ডাইরেকশন বোঝানো হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ দেখো এন ব্যক্তি কি করেছে, এটা আমি জানি স্যার নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে আমার ইস্ট অ্যান্ড এটা হচ্ছে আমার ওয়েস্ট। হ্যাঁ ভালো করে বুঝবে, এই একটাতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এন ব্যক্তি কি করছে না উত্তর পশ্চিম দিকে হাঁটছিল, এইটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, সে উত্তর, স্যার নর্থ মানে কি জানি উত্তর জানি, ওয়েস্ট মানে জানি পশ্চিম জানি, এই দুটো নিয়ে আমার কাজ কারবার, এই দুটো আমাকে জানতে হবে। তাহলে সে উত্তর পশ্চিম বলতে আমার এই সাইডটাতে হাঁটছিল, এইখানটা হচ্ছে আমার উত্তর পশ্চিম। এই পর্যন্ত তো আমি বুঝতে পেরেছি যে এইটা আবার ক্লিয়ার হলো। এরপরে সে ডান দিকে পুরো 90 ডিগ্রি ঘুরে যায়। যেই 90 ডিগ্রি দিয়ে দেবে না, তখনই অনেক ছাত্র কী করে জানো তো, 90 ডিগ্রিটা কি সে ভাবতে বসে যায়। হ্যাঁ দেখো ভাই এইগুলো দিয়ে মানে তোমার আরও সহজ করে দেওয়া কোশ্চেন। 90 ডিগ্রি, হ্যাঁ সে ডান দিকে 90 ডিগ্রি ঘুরে যায়। তাহলে আমার উত্তর পশ্চিম দিকে হাঁটছিল, এটা হচ্ছে আমার উত্তর পশ্চিম দিক, সে হাঁটতে হাঁটতে 90 ডিগ্রি ঘুরে যাচ্ছে। আমি এখানে একটা ছক আঁকছি, কালারটা চেঞ্জ করে নিয়ে ভালো করে বুঝো, ভালো করে বুঝবে। ঠিক আছে, এইটা আমার কত একটা সমকোণ 90 ডিগ্রি, বারবার এইসব কোশ্চেনগুলো আসলে আমি বলি। ঠিক আছে, এটাও একটা সমকোণ 90 ডিগ্রি, এটাও একটা সমকোণ 90 ডিগ্রি, এটাও একটা সমকোণ 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যে ধরে নাও আমাদের পৃথিবীটা একদম গোলাকার, ধরে নাও যে আমাদের পৃথিবীটা একটা গোলাকার। তাহলে একটা গোলাকারের তোমার মানে কত ডিগ্রিতে সে থাকে, মানে তার কত ডিগ্রি অ্যাঙ্গেল হয় একটা সার্কেলের না 360 ডিগ্রি। তাহলে 360কে যদি আমি 4টে দিক অনুযায়ী ভাগ করি, 4টে দিক, তাহলে একটা ধরো এটা আমি একটা কেক কাটছি, ধরো একটা গোল কেক কাটছি, তাহলে 4টে পিস করা মানে একটাতে 90 ডিগ্রি করে আমি পিস করছি, হ্যাঁ কি না? তাহলে আমি বলতে পারি যে এই যে এন ব্যক্তি, এই যে এখানে এন ব্যক্তি হাঁটছিলেন, এই এন ব্যক্তি এই উত্তর পশ্চিমে গেল, তাহলে এটা উত্তর পশ্চিম। এইখান থেকে সে 90 ডিগ্রি ডান দিক, এর ডান দিক বলতে স্যার এই সাইডটা হবে ডান দিক, হ্যাঁ কি না?
ডান দিক হবে এই সাইডটা। তাহলে আমি বলতে পারি এটা হাফ যাওয়া মানে এটা 45 ডিগ্রি, সে তো গেল। আরও 90 ডিগ্রি যেতে গেলে আরও 45 যেতে হবে, মানে এই জায়গাটাতে যেতে হবে, এটা 45। তাহলে 45 ডিগ্রি কত হলো গুরুদেব? না 90 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে 45 45 90, তাহলে তার পজিশন ছিল এইখানে, সে হাঁটছিল উত্তর পশ্চিমে, তারপরে সে 90 ডিগ্রি টার্ন নিয়ে সে এখন এই জায়গাতে পৌঁছালো। এখন সে কোন দিকে হাঁটছে, এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। এখন সে হাঁটছে না উত্তর পূর্বে, এটা হচ্ছে পূর্ব দিক। সে হাঁটছে না উত্তর পূর্ব, এই সাইডটা কোন দিক গো? উত্তর পূর্ব। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পূর্ব। তাহলে উত্তর পূর্ব কোথায় আছে দেখো না, আমার অপশন বিতে আছে। চলো দেখে নি এবার কি দিয়েছে। যতটা পারলাম তোমাদেরকে তোমাদের মধ্যে করে বোঝাবার চেষ্টা করলাম, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নি, হলো? হয়েছে? চল নেক্সট কোশ্চেন দেখে নি। কি বলেছে, এগুলো কি করব দেখো, জাস্ট লিখবো SIN, ঠিক আছে? এটাকে একটা কোড দিয়ে দিয়েছি কি না BPO। এরপর আমি ফার্স্ট একটা রিলেশন খোঁজার চেষ্টা করবো, তারপরে এগুলো লিখবো। দেখো রিলেশন কী করে খুঁজবো না, প্লেস ভ্যালুগুলো লিখে নিলে আমার সব থেকে সহজ হয়ে যাবে। 2, 16, 15, এই 19-এর সাথে কি 2 কোনোভাবে পসিবল? তার কোনোভাবে কি সম্পর্ক পাচ্ছি না। এই 14-র সাথে কি 2 এর কোনোভাবে পাচ্ছি? দেখি, এটা 12 ডিফারেন্স, এটা কিন্তু 12 হচ্ছে না, এটাও 12 হচ্ছে না। তাহলে কি আমার কোনোভাবেই যাচ্ছে না। তাহলে আমাকে কি দেখতে হবে যে এদের ইন্ডিভিজুয়াল কোড দিয়ে দিয়েছে নিশ্চয়ই, না বলে দিয়েছে ডাইরেক্ট আমার যে এস এর কোড হচ্ছে আমার বি। একটা দেখলে আমি বুঝতে পারবো। এখানে দেখো এস বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে এস এর কোড যদি আমি বি বলি, তাহলে আমি বিটা এখানে পাচ্ছি, ঠিক আছে? আমি তাহলে বি দিয়েই যেতে পারি, কেননা এখানে আমার অন্য কিছু এখন পাচ্ছি না, কে আছে, পি আছে, ঠিক আছে? এখন আমি বলতে পারি না যে বিটা এখন হচ্ছে। নেক্সট দেখি HUG, এটাকে লিখেছি কি TKV। তাহলে এরপর আমি কি করছি দেখো, এখানে চেয়েছে আমার আই মানে এখানে কি বলেছে না পি, বি তারপরে পি, তারপরে কি বলেছে জি আছে দেখো এখানে ভি, তারপরে এইচ বলেছে আমার টি, এইচ বলেছে টি। তাহলে বিপি ভিটি আছে দেখো আমার অপশন বিপি ভিটি, অপশন ডিতে আছে আমার, যেটা হচ্ছে ডি হচ্ছে রাইট অ্যান্সার। কী করেছে দেখো, এদের এস এর একদম ডাইরেক্ট কোড বলে দিয়েছে বি, আইয়ের বলে দিয়েছে ও, এনের বলে দিয়েছে আইয়ের বলে দিয়েছে পি এবং এনের বলে দিয়েছে ও, এইচের বলে দিয়েছে টি, ইউ এর বলে দিয়েছে কে এবং জি এর বলে দিয়েছে ভি। সেই অনুপাতে যদি আমি এইগুলোকে কোড করি এদের সাথে রিলেশন করে, তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? চল কিছু নেই, অ্যান্সার দেখো অপশন 4। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বিবৃতি দিয়েছে, খুব বড় একটা কোশ্চেন, দেখি একদম মানে বিরক্ত ধরে যাবে, তাই তো? দেখো ভাই, কোশ্চেনে গিয়ে কিন্তু আমি এক্সাম দিতে গিয়ে এই লাইন 3টে পড়বো না, কিচ্ছু পড়ার দরকার নেই। যখনই আমি দেখব বিবৃতি আর উপসংহার দিয়েছে, আমার জাস্ট কাজ হচ্ছে বিবৃতি আর উপসংহারটা, হ্যাঁ? আমি কিন্তু ওখানে এক্সামিনারকে কোনোভাবে আমি দেখাতে যাব না যে স্যার আমি টোটাল কোয়েশ্চেনটাকে পড়েছি এবং অ্যান্সার দিয়েছি, তাহলে আমাকে 1-এর বদলে 2 দিন, এটা সম্ভব নয়, দেবেও না তোমাকে। সেই জন্য স্মার্ট ওয়েতে কীভাবে পড়বো না, জাস্ট বিবৃতি পড়বো আর ডায়াগ্রাম করবো, আর এটাকে করবে। দেখো কোনো ই নয়, কোনো ইউ ডাইরেক্ট বলে দিচ্ছে ইউ নয় ই, তাহলে আমি বলছি এটা ইউ, এটা ই, এর সাথে এর কোনোভাবে একদম রিলেশন নেই, একদম দুজন অ্যান্টি, ঠিক আছে? একদম মানে কি বলবো, একদম চিরশত্রু। চলো এরপরে দেখো, সব ই আর হয়, প্রত্যেকটা ই কিন্তু আর হয়, মানে সব ই কটাই আর। তাহলে আমি আরটাকে ভেতরে রাখছি, আরটাকে বাইরে রাখছি, ইটাকে ভেতরে রাখছি, আর করলো, ঠিক আছে? এরপরে দেখো থার্ড বিবৃতিতে কি বলেছে, তাহলে আমার এটাও কমপ্লিট হয়ে গেল। থার্ড বিবৃতিতে বলেছে দেখো কোনো এস, কোনো আর নয় এস, কোনো আর নয় এস, তাহলে আর এর সাথে বা ই এর সাথে এস এর কোনোভাবে সম্পর্ক আমি করতে পারি না, এটা একটা বলতে পারি, এটা এস। আমি তো বলতে পারি যে ইউ এর সাথে এস এর সম্পর্ক থাকতে পারে, সব ইউ হতে পারে এস, বলতে পারি, এটা আমি এস করতে পারি, বা ইউ এর ভেতরেও এস করতে পারি, ভালো করে বুঝবে, এগুলো হতে পারে, বা কিছুটা ইউ এস এর সাথে সম্পর্ক, মানে এইগুলো হচ্ছে আমার মাথার মধ্যে চলে এসেছে যখন এই থার্ড বিবৃতিটাকে পড়লাম। হ্যাঁ কি না বলো, বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম? এরপরে দেখো উপসংহারে কি বলছে, সব আর ই হয়,
সব আর কি ই না, সব আর ই নয়, কিন্তু সব ই আর। হ্যাঁ, বুঝতে পেরেছ? সব আর ই নয়, কিন্তু প্রত্যেকটা ই হচ্ছে আর। তাহলে আমি অপশন এটা আমার ভুল হয়ে যাচ্ছে, মানে উপসংহার 1টা ভুল হয়ে যাচ্ছে। নেক্সট কি বলেছে দেখো, কোনো এস ই নয়, মানে একটাও এস ই নয়। এসের সাথে তো ইয়ের কোনোভাবে রিলেশন, তুমি এই এতগুলো বললাম না তোমাকে আমি, যে এতগুলো হতে পারে আমার মাথার মধ্যে, যেটাকে একটাকে তুলে দেখবে দেখো কোনোভাবেই ইয়ের সাথে আমার এসের সম্পর্ক থাকছে না। তাহলে আমি বলতে পারি অবশ্যই উপসংহার 2টা আমার ঠিক আছে। চলো অ্যান্সার ফর্মেটে কি দিয়েছে দেখি, শুধুমাত্র 2টা আমার অনুসরণ করে, যেটা আমার অপশন 2 আছে। বুঝতে পারলে? বুঝতে পারলে? চলো নেক্সট একটা কি কোশ্চেন দিয়েছে দেখো, এটাকে দেখো কীভাবে সহজ উপায়ে তোমাদেরকে একদম দেখা মাত্রই 5 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। দেখো কিভাবে করতে হবে। কি করবে, এগুলোকে পড়বো না, BRIDGE। আমার কি থাকবে না, চোখটা থাকবে আমার সবসময় মনিটরের দিকে, সঙ্গে সঙ্গে আমার খাতা পেন ডেকে নেবো যে এটা বলেছে, এটা বলেছে, তাহলে আমি এর নিচে লিখে নেবো EGDBRI, ফটাফট লিখে নেবো। এরপরে দেখো আমি বুঝতে পারছি যে এই ওপরের লেটার কটাই আমার নিচেতে রিপিট হয়েছে, মানে ওপরের সাথে কিছু না কিছুভাবে আমার জড়িত আছে। ইটা দেখো এখানে চলে এসছে, জিটা দেখো এখানে চলে এসছে, ডিটা দেখো এখানে চলে এসছে, তারপরে দেখো বিটা আবার এখানে চলে এসছে, মানে আমি এটাকে 3টে পার্টে ভাগ করে নিচ্ছি। বিটা দেখো আবার, তারপর আর, তারপর আই, মানে আমার এটা উল্টো দিকে করেছি, উল্টো দিক থেকে ফার্স্ট লিখেছে, তারপরে এটা আবার যা আছে যেমনকার পরপর লিখে দিয়েছে। তাহলে এটা আমি বলতে পারি 3টে পার্ট করে নিচ্ছি। তাহলে এটা কি করব, WOR, এই 3টে করে কি আমার সুরাহা মিলছে একবার দেখে নিই। চলো WOR হচ্ছে আমার অপশন 3 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, কিন্তু তোমাদেরকে পুরোটা করে দেখাচ্ছি যেহেতু আমি এখানে এখন প্র্যাকটিস করাচ্ছি। এরপর কি না, এই টোটালটা আমার পরপর বসে যাবে, BUF, দেখো BUR আছে, এটা দাগ দিয়েছি, আর আছে, ঠিক আছে, আর। এটা হয়ে যাচ্ছে আমার রাইট অ্যান্সার অপশন সিটা। চলো দেখে নিই অ্যান্সার ফরম্যাটে, অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। দেখো নিচের চিত্রের মধ্যে কতগুলি আয়তক্ষেত্রাকার বক্স রয়েছে। এই কোয়েশ্চেনটা তোমাদেরকে ট্রায়াঙ্গেল কাউন্টিং আমি শিখিয়ে দিলাম, এইটাকে তোমরা বাড়িতে চেষ্টা করবে, এবং এটা তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি HW হোমওয়ার্ক। এটাতে কতগুলো আমার আয়তক্ষেত্রাকার বাক্স রয়েছে এটা কমেন্টের মধ্যে তোমরা অবশ্যই জানাবে। আর প্রথমে একটা কথা বলেছিলাম না যে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ALP নিয়ে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এই যে কিছুদিন আগে এক্সাম হয়ে গেল না, এখন তোমাদের RPF এর এক্সাম চলছে। তা এই ALPর কোয়েশ্চেন ভাই রিজনিং বলবো না যে খুব টাফ এসছে, কিন্তু কিছু কিছু ফর্মেট এসছে যেটা একদম নতুন, একদম নতুন। হ্যাঁ, 2-3টে কোয়েশ্চেন তুমি দেখতে হবে যে এরকম টাইপের কোয়েশ্চেন করিনি আগে, যেটা এখন রেল দিচ্ছে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে করনি এরকম ধরনের কোয়েশ্চেন। আর কি দিচ্ছে না, দিচ্ছে তোমার অনেক, তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিচ্ছে। ধর প্রত্যেকটা শিফটে ALPর প্রত্যেকটা শিফটে তোমার 2টো করে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিচ্ছে, আবার কতগুলো করে পার্সেন্ট না 7% করে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, মানে 7 জনের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এর পরে এ কী হবে, মানে প্রথম দিক থেকে দ্বিতীয়, এরকমভাবে দিয়ে দিচ্ছে। আর কি দিচ্ছে, আর দিচ্ছে তোমাকে না কিছু সাংকেতিক চিহ্ন তো দিচ্ছে, 1-2 দিচ্ছে, ব্লাড রিলেশন দিচ্ছে 2টো করে, আরও দিচ্ছে, ধরো অনেক কিছু দিচ্ছে, বিবৃতি উপসংহার, ধরো মানে আগের ফরম্যাটটা একটু মডারেট করেছে, একটু মডারেট করেছে। তোমরা যদি অবশ্যই চাও আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না যে তোমরা ALPর সেশন চাও, আমি রিজনিংয়ের পার্টটা করিয়ে দেবো, ঠিক আছে। যে কোয়েশ্চেন কটা এসছে ALPর, ম্যাথসের স্যার ম্যাথস কটা করিয়ে দেবেন, এবং সায়েন্সের ম্যাডাম সায়েন্সেরগুলোকে করিয়ে দেবে। তোমরা যদি অবশ্যই চাও আমাদের কাছ থেকে এই ধরনের কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস এবং কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, এরপরে তোমাদের টেকনিশিয়ানের গ্রেড 3 আছে, বা এর সাথে তোমরা রিলেট করতে পারবে। সামনে NTPC এক্সাম আছে এবং গ্রুপ ডির এখনও নোটিফিকেশান আসেনি, খুব শীঘ্রই চলে আসবে। এইগুলো করলে তোমাদের ফায়দা কি না, তোমরা বুঝতে পারো যে এখন কারেন্ট কোন ধরনের কোয়েশ্চেন রেলওয়ে নিয়ে আসছে। তো তোমরা যদি চাও অবশ্যই বলবে, আমার কাছে
মোটামুটিভাবে 8 থেকে 9টা সেট আছে, টোটাল 15টা শিফটে মানে টোটাল 15টা শিফটের এক্সাম হয়েছে এএলপির, তার মধ্যে আমার কাছে 8 থেকে 9টা শিফটের আছে পিডিএফ। তোমরা যদি চাও সেম একই ফরম্যাটের তোমাদেরকে সুন্দরভাবে করিয়ে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে, চলো ভাই।